ধরেন আপনি ঘুম থেকে উঠে লক্ষ্য করলেন আপনাকে মাটির সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং আপনার গায়ের ওপর দিয়ে 5-6 ইঞ্চি আকারের মানুষের মতো দেখতে কি যেন কিলবিল করে বেড়াচ্ছে। কেমন লাগবে? অথবা ধরেন আপনি কোনো একটা দ্বীপে আটকা পড়েছেন এবং হঠাৎ করে লক্ষ্য করলেন 60-70 ফিট আকারের দানব আপনার দিকে ধেয়ে আসছে একেবারে ভূমিকম্প তৈরি করে। কেমন লাগবে? অথবা লক্ষ্য করলেন আপনি একেবারে সূর্যকে ঢেকে দিয়ে বিশাল আকারের একটা দ্বীপ আকাশে ভেসে বেড়াচ্ছে এবং আপনার দিকে ধীরে ধীরে নেমে আসছে। তখন কেমন লাগবে? অথবা ধরেন আপনি এমন একটা জায়গায় গেলেন যেখানে মানুষটা অনেক অসভ্য, বর্বর, একেবারে আদিম যুগের গুহা মানবের মতো, কিন্তু সেই অঞ্চলের ঘোড়ারা ওই অঞ্চলটাকে শাসন করে এবং ঘোড়াদের মধ্যে সভ্যতা রয়েছে। তখন কেমন লাগবে? আজকে আমরা যে বই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জনাথন সুইফটের লেখা গ্যালিভার্স ট্রাভেলস, এবং এর সাথে এই বইটার একটা অনুবাদ নিয়ে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা জনাথন সুইফটের গ্যালিভার্স ট্রাভেলস নিয়ে আলোচনা করব। এইটা নাম শুনে নাই বা এই বইটা সম্পর্কে জানে না এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হবে। যারা বই পড়ে তারাও এই বইটার নাম সম্পর্কে শুনেছে, যারা বই পড়ে না তারাও এই বইটা সম্পর্কে শুনেছে, এবং ওয়ার্ল্ড ক্লাসিকের মধ্যে এই বইটাকে অন্যতম রাখা হয় এবং জর্জ অরওয়েল 6 মোস্ট ইন্ডিসপেন্সিবল বুকস ইন ওয়ার্ল্ড লিটারেচার হিসেবে আখ্যায়িত করেছিলেন এই বইটাকে। তো এই বইয়ের এইটা অক্সফোর্ডের একটা ভার্সন। এই বইটা নিয়ে আজকে আমরা রিভিউ করব না, আমরা কি করব, আমরা এই বইয়ের মাধ্যমে জনসন সুইফট যে মেসেজগুলো আমাদেরকে দিতে চেয়েছেন বা এই বইটার অন্তর্নিহিত যেই তথ্যগুলো ছিল, বার্তাগুলো ছিল, এগুলো নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করব। এবং এই বইটা নিয়ে স্মৃতিচারণা করা যেতে পারে যে বইটার গল্পে কী কী জিনিস বলা হয়েছে বা কোন কোন জায়গায় ল্যামুয়েল গ্যালিভার ঘুরতে গিয়েছিল সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তবে আজকে আমরা একটা রিভিউও করব। রিভিউটা হচ্ছে নটিলাস প্রকাশনী থেকে প্রকাশিত এই বইটার অনুবাদ, পূর্ণাঙ্গ অনুবাদ। তো বইয়ের গল্পের মূল অংশে যাওয়ার আগে দুইটা জিনিস বলে নেওয়া দরকার। প্রথম জিনিস হচ্ছে, যখন আমরা ছোটোবেলায় এই গল্পটা পড়েছিলাম, আমার মনে পড়ে আমি যখন ক্লাস 4-5-এ পড়ি, তখন হচ্ছে আমার বড় বোন হচ্ছে আমাকে সেবা প্রকাশনীর একটা বই এনে দিয়েছিল যেখানে এই গ্যালিভার্স ট্রাভেলসের গল্পটা ছিল। কিন্তু সমস্যা হচ্ছে যে ছোটোবেলায় আমরা যে গল্পগুলো পড়েছিলাম সেই ছোটোবেলায় এই গল্পটা না পূর্ণাঙ্গ অনুবাদ ছিল না। শুধুমাত্র হচ্ছে ওই লিলিপুটদের দেশে 5-6 ইঞ্চি আকারের মানুষদের দেশে যাওয়ার যে বর্ণনা সেটাই ছিল, এবং দুই একটা বইতে বই পড়েছিলাম, দুই একটা বইতে অন্যান্য যে জায়গায় যে বললাম 60-70 ফুট মানে ব্রবডিংনাগ তাদের অঞ্চলের যাওয়ার নিয়ে কিছুটা বর্ণনা ছিল, বাট সবগুলা এই 4টা অঞ্চলে যে গিয়েছিল এই 4টা অঞ্চলে বর্ণনা ছিল না। তো বাংলায় আমাদের যে অনুবাদগুলো আছে এই অনুবাদের ক্ষেত্রেও ম্যাক্সিমাম সেম কথা, যে পূর্ণাঙ্গ অনুবাদটা আসলে ঠিক সবগুলা জায়গাতে আমি পাই না, অনেক জিনিস মিসিং আছে। যেহেতু আমি কলেজে ওঠার পরে নিখের থেকে এই বইটা কিনেছিলাম, আমি তখন এই বইটা পড়েছিলাম। এইটার ভাষাটা মানে এটার ইংলিশ লিটারেচারটা অনেক কঠিন, সেই 1700 সালের ভাষা, তো অনেক সময় লেগেছিল এই বইটা পড়তে, প্রায় 4-5 মাসের মতো সময় লেগেছিল। এবং এই বইটা পড়ার সময় ডিকশনারি ঘেটে ঘেটে অনেক নতুন নতুন শব্দের অর্থ জানতে পেরেছিলাম, এবং শুধুমাত্র ডিকশনারি ঘেটে অর্থে জানলেই আসলে হয় না, অনেক শব্দ যেগুলো এখন ব্যবহার করা হয় না তখন ব্যবহার করা হতো আর কি, সেই শব্দের অর্থগুলো জানার জন্য তখন কি বলে ইন্টারনেটের সহযোগিতা নিতে হয়েছিল। তো রিসেন্টলি, সম্প্রতি হচ্ছে 2-3 মাস আগে নটিলাস প্রকাশনী থেকে এই বইটা পাবলিশ হয়েছে, এখানে পূর্ণাঙ্গ অনুবাদটা রয়েছে, এটা একটা ভালো দিক। এর পাশাপাশি এই বইতে অনেকগুলো ছবিও দেওয়া ছিল। মূল কথা হচ্ছে কি, এইটার যে অনুবাদ চিরঞ্জীব সেন যে অনুবাদ করেছেন, এই অনুবাদটা সেই 1938 সালে প্রকাশিত, এবং এইটাও বাংলা ক্লাসিক অনুবাদের মধ্যে এটা পড়ে। তো সেই হিসেবে কাইন্ড অফ হচ্ছে এটা ইংলিশ একটা ক্লাসিক, এটা বাংলা ক্লাসিকের অনুবাদ। তো দুইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যখন ছোটোবেলায় এই গল্পটা পড়েছিলাম তখন আমাদের কাছে সোললি এটা অ্যাডভেঞ্চারের গল্প মনে হতো, যে অমুক দ্বীপে যাচ্ছে, দ্বীপে গিয়ে হচ্ছে 5-6 ইঞ্চি আকারের মানুষের সাথে পরিচিত হলো, সেখানকার জীবন ব্যবস্থা, তার সাথে এই দানবটার মানে স্বাভাবিক মানুষের জীবন ব্যবস্থার যে অদ্ভুত একটা মিক্সচার, এইটা আমাদের কাছে না অনেক অ্যাডভেঞ্চারাস লাগতো, এবং তখন আমার কাছে ছোটোবেলা ওরকমই মনে হয়েছিল। কিন্তু যখন আমি বড় হয়ে এই গল্পটা পড়লাম তখন আসলে বুঝতে পারলাম যে এই গল্পের মাধ্যমে জনাথন সুইফট খুবই সার্কাস্টিক্যালি এবং খুবই সুনিপুণভাবে ওই সময়কার 1700 শতকের ইংল্যান্ডের যেই অবস্থা, সেখানকার রাজনীতির অবস্থা, সেখানকার ধর্মীয় অবস্থা, এবং তৎকালীন সেখানকার বিজ্ঞানীদের অবস্থা, এবং তৎকালীন মানুষদের যেই চিন্তাধারা বা চিন্তা চেতনা কোন দিকে আসলে প্রবাহিত হচ্ছে, সেই ব্যাপারগুলোকে খুব বিদ্রূপ আকারে তুলে ধরেছেন।
এবং মানব জাতির এই কদর্য দিকটা তিনি খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এই বইটার মাধ্যমে, এবং এই জন্যই আসলে এই বইটাকে ওয়ার্ল্ড ক্লাসিকের অন্তর্ভুক্ত ধরা হয়। এবং আমরা যখন গল্পটা পড়তে যাই তখন দেখতে পারি যে ল্যামুয়েল গ্যালিভার গল্পের প্রধান চরিত্র, এই যে এখন থেকে আমরা গল্পটা আলোচনা করা শুরু করলাম, যে ল্যামুয়েল গ্যালিভার গল্পের প্রধান চরিত্র, এই গল্পের প্রধান চরিত্র সে সার্জন এবং দক্ষ নাবিক, সে বিভিন্ন জায়গাতে ভ্রমণ করতে পছন্দ করে, এই কর্মের খাতিরেই আসলে প্রথম ভ্রমণ করতে বের হয়, এরপরে তার ভ্রমণ করার একটা নেশা জন্মে যায়। তো এই ল্যামুয়েল গ্যালিভার গল্পের শুরুর দিকে তাকে আমরা বেশ কৌতূহলী, বেশ যুক্তিবাদী, বাস্তবমুখী এবং মানব জাতির উপরে তার আশা আছে, মানব জাতিকে সে ভরসা করে এবং মানুষকে অনেক ভালো মনে করে, এরকম একটা আমরা রূপ দেখতে পাই। কিন্তু যত ধীরে ধীরে গল্প আগাতে থাকে সে তত মানব জাতির কদর্য রূপগুলো দেখতে থাকে এবং তার মধ্যে একটা আমূল পরিবর্তন হয়। এবং গল্পের শেষে এসে আমরা দেখতে পারি গল্পের শেষের ল্যামুয়েল গ্যালিভার অত্যন্ত কাঠখোট্টা, অত্যন্ত কর্কশ, সে মানব জাতির উপরে সম্পূর্ণ আস্থা হারিয়ে ফেলেছে। মানুষকে দেখলেই তার মনে হয় যে মানুষ একটা নিচু জাতের প্রাণী, এই মানুষের আসলে সভ্য না অসভ্য, এমনকি তার পরিবারের সাথেও তার অনেক বাজে একটা সম্পর্ক হয়, পরিবার থেকে অনেক দূরে চলে যায়। এই যে তার এই পরিবর্তনটা নিয়ে আসলে পুরো গল্পটা আমরা পড়তে পারি। তো গল্পে টোটাল 4টা অধ্যায় আছে। কি অধ্যায় আছে? প্রথম অধ্যায়ে সে লিলিপুটদের দেশে যায় এবং লিলিপুটদের দেশে গিয়ে সে হচ্ছে ওই 5-6 ইঞ্চি আকারের মানুষদের সাথে পরিচয় হয়। দ্বিতীয় গল্প আমরা দেখতে পারি ব্রবডিংনাকদের দেশে যায়, সেখানে সে আসলে ছোট, সাধারণ মানুষগুলো 60-70 ফিট লম্বা। তৃতীয় গল্পতে আমরা দেখতে পারি হচ্ছে লাপুটা এবং হচ্ছে বালনিবার্বি নামক একটা জায়গায় যাই। বালনিবার্বি হচ্ছে ভূমি, মানে মাটিতে যেই রাষ্ট্রটা, লাপুটা হচ্ছে উপরে ওই সেই ভাসমান দ্বীপ, সেখানকার যে বিজ্ঞানীদের সাথে তার পরিচয় হয়, ইন্টারাকশনটা হয়। চতুর্থ গল্পে গিয়ে সে হুইনহমদের দেশে যায় এবং সেখানে হুইনহম নামে একটা জাতি, ঘোড়ার জাতি, তারা অনেক সভ্য, তাদের সাথে পরিচয় হয় এবং তারাই আসলে রাষ্ট্রকে পরিচালনা করে। এবং সেখানে ওই ইয়াহুতি নামক একটা জাতি ছিল, মানুষের মতো দেখতে, বাট হচ্ছে ওই বন্য মানুষের মতো দেখতে আর কি, অনেক অসভ্য, বর্বর, হিংস্র, তাদের মাধ্যমে পরিচয় হয়। তো এই যে 4টা জায়গায় সে ভ্রমণ করে, মানব জাতির বা মানব জীবনের 4টা রূপ আসলে সেখানে ধীরে ধীরে জানতে পারে। তো এইটা নিয়ে যদি আমরা ধীরে একটু সিরিয়ালে পর্যালোচনা করি, সে যখন লিলিপুটদের দেশে যায়, লিলিপুটদের দেশের মধ্যকার অবস্থাটা কি? লিলিপুট 5-6 ইঞ্চি আকারের মানুষ, অনেক ছোট, এবং সেই লিলিপুটদের মধ্যেও যদিও ছোট তাদের মধ্যে বিভাজন আছে। কীরকম বিভাজন? হাই হিল, লো হিল, মানে কেউ হচ্ছে উঁচু হিল পরে, কেউ নিচু হিল পরে। এই জন্য হচ্ছে এই হিল পরা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। আবার একটা ডিম তো হচ্ছে সম্পূর্ণ গোল না, এক মাথা একটু মোটা থাকে, এক মাথা একটু চিকন চোখা থাকে না, তো ডিমটা ভাঙতে হলে এই মোটা অংশ দিয়ে ভাঙা ভালো নাকি সরু অংশ দিয়ে ভাঙা ভালো, এইটা নিয়েও তাদের মধ্যে দ্বন্দ্ব আছে। তাহলে দেখেন, অনেক সামান্য ব্যাপার নিয়েও যে তাদের মধ্যে দ্বন্দ্ব বিদ্যমান, এটা আসলে তিনি কি পোট্রে করার চেষ্টা করেছেন? জনাথন সুইফট এখানে খুব সুন্দরভাবে এটা দেখাতে চেয়েছেন যে তৎকালীন সময়ে 1700 সালের দিকে ইংল্যান্ডে 2টা রাজনৈতিক দল ছিল, হুইগ আর হচ্ছে টরি। তো এই যে 2টা রাজনৈতিক দল, এই 2টা রাজনৈতিক দলের মধ্যে জনাথন সুইফট নিজেও রাজনীতির সাথে সরাসরিভাবে সম্পৃক্ত ছিলেন। এই রাজনৈতিক দলের মধ্যকার যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকেই খুব সামান্য ব্যাপারটাকে অনেক বড় করে দেখানোর যে প্রবণতা, এই প্রবণতাটাকে তিনি খুব সুন্দরভাবে বিদ্রূপের মাধ্যমে তুলে ধরেছেন। এবং এর পাশাপাশি যে সামান্য ছোটোখাটো ব্যাপার নিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব, তারপর হচ্ছে ধর্মীয় যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটা তিনি খুব সুন্দরভাবে তুলে ধরতে পেরেছেন। এবং সুইফট আসলে গ্যালিভারের চোখ দিয়ে আমাদেরকে দেখেছেন যে এই যে ছোট আকারের হলেও যে ছোট রাজনীতি, ক্ষমতার অপব্যবহার, নোংরা ক্ষমতার ব্যবহার, তারপরে হচ্ছে ধর্মীয় যে অপব্যবহার, এইগুলোকে খুব সুন্দরভাবে গ্যালিভারের চোখ দিয়ে আমাদের সামনে তুলে নিয়ে আসতে পেরেছেন। এবং তিনি আসলে আমাদেরকে দেখিয়েছেন যে মানুষ যত ছোটই হোক না কেন, এই অহংকারের জন্য এবং ক্ষমতার জন্য তার লড়াইটা কোনো সময় ছোট না। সে সবসময় অহংকার করে নিজেকে বড় করে দেখাতে চায় এবং সে ক্ষমতার জন্য সে অনেক ছোট হলেও সে অনেক লড়াই করে। লিলিপুটদের আকার যেরকম ছোট, তিনি দেখিয়েছেন যে লিলিপুটের মাধ্যমে দেখিয়েছেন যে মানুষদের যে চিন্তাধারা বা রাজনৈতিক বা হচ্ছে ধর্মীয় যে চিন্তাধারা তৎকালীন সময়ের এবং কিছু কিছু ক্ষেত্রে বর্তমান সময়েরও, ওইটা আসলে লিলিপুটদের মতোই ছোট। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে আমরা দেখি যে গ্যালিভার ব্রবডিংনাকদের দেশে যায়, সেখানে হচ্ছে সে হচ্ছে ছোট, বাকি মানুষরা অনেক বড়, দৈত্য আকৃতির 60-70 ফুট আকারের বড়। তো ওই বড় দানবের মানুষরা মানুষের মনের দিক থেকেও বড়, তারা অনেক ভালো মানুষ। তো যখন গ্যালিভার তৎকালীন ইউরোপের যেই ঘটনা সেটা যখন ব্যাখ্যা করতে যায়,
তখন ওই দানবদের রাজা, দৈত্যদের রাজা না অনেক অবাক হয় যে তাহলে মানুষ এত হিংস্র এবং মানুষ এত অসভ্য, তাহলে তোমরা যে সভ্যতা নিয়ে বড়াই করো এটা তো আসলে উচিত না, সভ্যতা নিয়ে তো বড়াই করার কিছু নাই, তোমরা তো সভ্য না। এবং এখানে তার একটা উক্তি আমার বেশ পছন্দ হয়েছে, এবং সেই উক্তিটা হচ্ছে যে আই ক্যানট বাট কনক্লুড দ্য বাল্ক অফ ইউর নেটিভস টু বি দ্য মোস্ট পার্নিশিয়াস রেস of little odious vermin that nature ever suffered to crawl upon the surface of the earth। মানে এই কথাটা দিয়ে তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে মানে তিনি কল্পনাই করতে পারেন নাই যে তোমাদের জাত মানে গ্যালিভারদের জাত এতটা নিচু এবং ঘৃণ্য প্রকৃতির কীটের মতো দেখতে, যে পৃথিবীর বুকে তারা যে বেঁচে আছে, এই ন্যাচারের মধ্যে যে বেঁচে আছে, এইটাই অবাক করা ব্যাপার। তো মানে সে এতটা অবাক হয়েছিল, এই অবাক হওয়ার ব্যাপারটা আসলে এমএল গ্যালিভারকে উপলব্ধি করিয়েছে যে সে যে মানব জাতি নিয়ে বড়াই করে এটা আসলে বড়াই করার ব্যাপার না। এবং সুইফট এখানে দেখেছেন যে আমরা নিজেদেরকেও নিয়ে অনেক গর্ব করতে পারি, কিন্তু নৈতিকতার দিক থেকে আমরা আসলে অনেক ছোট। ওই দৈত্যদের মধ্যে যেরকম আমরা ছোট, নৈতিকতার দিক থেকেও আমরা তেমনই ছোট। এবং এই দৈত্যদের বিশাল আকার প্রতীকীভাবে আমাদেরকে ওই ক্ষুদ্রতা এবং দুর্নীতিটাকে উন্মোচিত করে তুলেছে। আমরা যে হচ্ছে অনেক ক্ষুদ্র এবং তা সত্ত্বেও যে আমরা অনেক দুর্নীতিপ্রবণ, এটাকে খুব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন গ্যালিভারের মাধ্যমে। এরপরে আসে তৃতীয় অধ্যায় লাপুটান্স। এখানে মূলত অকার্যকর বিজ্ঞান নিয়ে তিনি আলোচনা করেছেন। এখানে একটা ভাসমান দ্বীপ লাপুটা এবং হচ্ছে বালনি বার্বির ওপর দিয়ে হচ্ছে ভেসে বেড়ায়। তো এই দ্বীপে তিনি আসলে দেখিয়েছেন যে এখানকার মানুষরা অদ্ভুত সব বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত, যেগুলো আসলে আমাদের দরকার নাই বা তাদের স্বাভাবিক জীবনধারার জন্য প্রয়োজন না। কীরকম? যেমন ধরেন হচ্ছে শশা বা কিউকাম্বার থেকে কীভাবে সূর্যের শক্তি আহরিত করা যেতে পারে, অথবা হচ্ছে স্টুল বা মল থেকে ওই গন্ধ বা হচ্ছে বাকি জিনিসগুলো সরাই নিয়ে কীভাবে খাবার তৈরি করা যেতে পারে। এটা তো দরকার না আসলে। এবং ওখানে খুব সুন্দর একটা উক্তি ছিল। উক্তিটা অনেকটা এরকম যে কেউ যদি ওই একটা শস্য বীজ থেকে দুইটা শস্য বীজ তৈরি করতে পারে, ওই ব্যাপারটা সমগ্র লাপুদানদের রাজনৈতিক দল বা রাজনৈতিক সকল মানুষের যে ওই ব্যাপারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং এরকমভাবে তিনি বলেছিলেন যে দ্যাট হুয়েভার কুড মেক 2 ears of corn or 2 blades of grass to grow upon a spot of ground where only one grew before would deserve better of mankind and do more essential service to his country than the whole race of politicians put together। এখানে খুব সুন্দর করে আসলে দেখাতে পেরেছেন যে রাজনৈতিক মানুষদের বা রাজনীতিবিদদের যে খালি কথা, এই খালি কথা হচ্ছে কৃষি এবং উৎপাদনশীল মানুষ যারা আছে তাদের কাজ অনেক বেশি। এবং একই সাথে তিনি দেখেছেন যে এই যে লাপুদানের যে বৈজ্ঞানিকরা, তারা তো গণিতে, পদার্থবিজ্ঞানে, জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নত, তারা পুরো একটা দ্বীপকে ভাষায় রাখতে সক্ষম হচ্ছে, কিন্তু তাদের এই যে জ্ঞান, এই জ্ঞানের অহংকারটাও তাদের বেশি। তারা গ্যালিভারকে নিচু জাতের মানুষ মনে করতো, তার কারণ গ্যালিভার সাধারণ মানুষ ছিল। এবং একই সাথে তিন নম্বর আরেকটা বিষয় খুব সুন্দর করে তুলে ধরেছেন, সেটা হচ্ছে লাপুদানরা যদিও তারা জ্ঞান বিজ্ঞানে অনেক উন্নত, বাট তারপরেও তারা কিন্তু সভ্য ব্যাপারটা এরকম না, তারা অনেক বর্বর বা তারা অনেক হিংস্র। বর্বর কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, হিংস্র কথাটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কেন? তার কারণ ওই যে বালনি বার্বিদের থেকে তাদের রাজা যে কর নিত, যদি কর না দেয় তাহলে ওই পুরা সূর্যটাকে ঢেকে দিয়ে ওই অঞ্চলের বৃষ্টি এবং মেঘ এবং হচ্ছে সূর্যের আলো থেকে বঞ্চিত করত, ন্যাচারাল রিসোর্স থেকে বঞ্চিত করত, যেন তারা দুর্ভিক্ষ হয়ে মারা যায়, যেন নত হয়, কর দেয়। তাও যদি তারপরেও তারা না মানতো, তখন কি করতো? পুরা দ্বীপটাকেই তাদের উপরে বসায় দিত। একেবারে নিরীহ সাধারণ শিশু থেকে শুরু করে নারী থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে মেরে ফেলত। পরিচিত লাগে? বর্তমান সময়ের একটা জাতি আছে না এরকম, একটু রিলেট করবেন। তো এই যে জ্ঞানী বিজ্ঞান অনেক আগায়, কিন্তু তারপরেও তাদের ব্যবহারটা। তো এই যে মানব জাতির যে কদর্য ব্যাপারটা, কদর্য রূপটা, এটা গ্যালিভারের মধ্য দিয়ে তিনি দেখেছেন এবং গ্যালিভার এই ব্যাপারটা তখন উপলব্ধি করতে পেরেছে। এবং এই বিজ্ঞানীদের অকার্যকর বিষয় বা অকার্যকর জিনিস আবিষ্কারের মাধ্যমে তৎকালীন ওই রয়্যাল কলেজ লন্ডনের যে বিখ্যাত যে হচ্ছে বিজ্ঞানীরা যে ওইখানে ছিল, ওখানে গিয়ে
তৎকালীন সময়ের বিজ্ঞানীদের যে আবিষ্কারের যেই ব্যাপারগুলো 1700 শতকে আর কি, যেই জিনিসগুলো দরকার নাই সেই জিনিসগুলোর উপরে পড়ে থাকা, যেগুলো নিয়ে আসলে মনোযোগ দেওয়া দরকার, সেই ব্যাপারগুলো নিয়ে গবেষণা না করা, এই ব্যাপারটাকে তিনি তুলে ধরেছেন। মানে তৎকালীন ওই লন্ডনের যে বিজ্ঞানের যে অবস্থাটা, এই অবস্থাটা তিনি তুলে ধরতে পেরেছেন। এরপরে আমাদের চতুর্থ অধ্যায়, সর্বশেষ অধ্যায়, এই অধ্যায়ে গিয়ে আমরা দেখি যাচ্ছে এই গ্যালিভার এমন একটা দেশে যায় যেই দেশে মানুষদেরকে ইয়াহুস নামে বলা হয়েছে, মানে ওই প্রজাতি আর কি। মানুষরা হচ্ছে অত্যন্ত অসভ্য, বর্বর, একেবারে গুহা মানবের মতো দেখতে, লোমশ এবং অনেক হিংস্র, এমনকি গ্যালিভারকে দেখে আক্রমণও করে বসে। কিন্তু ওই অঞ্চলটা শাসন করে হচ্ছে ঘোড়া, তারা অনেক সভ্য এবং তাদেরকে নাম বলা হয়েছে হুইনহুম। তো মেইনলি হুইনহুমদের দেশেই হচ্ছে তার যাত্রাটা বা অ্যাডভেঞ্চারটা এই চতুর্থ অধ্যায়ে রয়েছে। এই চতুর্থ অধ্যায়ে ঘোড়াদের সভ্যতা এবং এই নোংরা ইয়াহুদের যে অসভ্যতা, এটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে মেইনলি দেখায় যে ঘোড়ারা অনেক যুক্তিবাদী, তারা অনেক সত্যবাদী, তারা অনেক নৈতিক, কিন্তু এই মানব সদৃশ মানুষের মতো দেখতে ইয়াহুরা ঠিক তার উল্টা, তারা অনেক বর্বর, তারা অনেক নোংরা, তারা অনেক হিংস্র। এবং গ্যালিভার এই ঘোড়াদের যে সাম্রাজ্যটা বা ঘোড়াদের যে সমাজটা, এটা দেখে সে এতটাই মুগ্ধ হয়ে যায় যে সে মানুষদের উপরে আস্থা হারায় ফেলে এবং সে তখন নিজের জাতকে ঘৃণা করা শুরু করে। এবং সুইফট এখানে দেখিয়েছেন যে যদি কেবল যুক্তি ও সভ্যতার উপরে ভিত্তি করে সমাজ গড়া যেত, তবে পৃথিবী অনেক আলাদা হয়ে যেত। মানে কিন্তু মানুষের এই যুক্তি এবং সভ্যতার কথা মুখে বলা সত্ত্বেও এই লোভ, হিংসা বা মিথ্যার দাসত্বের জন্য আসলে এই বর্তমান পৃথিবীটা এত সুন্দর না। আপনি একটু চিন্তা করেন তো, মানুষ যদি তার সভ্যতাটা বজায় রাখতো, তাহলে কি যে পৃথিবীতে এত যুদ্ধ, এত ঝামেলা হইতো না। এই ব্যাপারটাকেই প্রতীকীভাবে বিদ্রূপ আকারে সুইফট গ্যালিভারের মাধ্যমে আমাদেরকে দেখিয়েছেন। এই হচ্ছে আমাদের সম্পূর্ণ গল্পের আলোচনা। এবার যদি আমরা হচ্ছে সম্পূর্ণ গল্পের হচ্ছে স্মৃতিচারণা বলতে পারেন, এবার যদি আমরা এই বইটা নিয়ে একটু আলোচনা করি। প্রথম কথা, গ্যালিভার্স ট্রাভেলস 1700 শতকের একটা লেখা। ওই সময়কার ইংলিশ ভাষাটা সহজ ছিল না এবং ওই সময়কার লিটারেচারের যে শব্দগুলো ব্যবহার করা হতো সেগুলো সহজ না। এবং দেখেন, আমরা যে নামগুলো আছে না, যে হুইনহুমদের দেশে হুইনহুম নামটা, তারপরে হচ্ছে যেমন হুইনহুম বানানটাও একটা অদ্ভুত একটা বানান, তারপরে হচ্ছে যে লাপুতা, বালনিবার্বি, ব্রবডিংনাগ, এই যে নামগুলো দাঁত ভাঙা না। তো আমি যখন প্রথম এই ইংলিশ ভার্সন, এটা পড়তে যাই, কলেজে থাকতে নীলক্ষেত থেকে অনেক শখের বসে কিনছিলাম, তো এইটা পড়তে যাই মোটামুটি হচ্ছে আমার 4 মাসের মতো লাগছিল এবং মোটামুটি বলা যেতে পারে দাঁতটা ভেঙে গেছিলো এরকম। এইটার অনুবাদ করাটা সহজ না। তো নটিলাস প্রকাশনী থেকে যেই অনুবাদটা বের হয়েছে এইটা আমি পড়ে দেখলাম। আমি এইটা রিভিউ করব বলেই হচ্ছে আগস্ট মাসে আমি ইংলিশ ভার্সনটা পড়ছি এবং তারপরে আমি এইটা পড়ছি যে ইংলিশের সাথে এইটার সম্পর্ক কতটুকু, মিল কতটুকু, এবং তারা যে ডিক্লেয়ার করতেছে যে এটা পূর্ণাঙ্গ অনুবাদ, এটা আসলে কতটুকু সত্যি। তো এই যে পুরো গল্পটা যখন আমি পড়লাম, তখন কয়েকটা জিনিস আমি লক্ষ্য করলাম। প্রথম কথা হচ্ছে, এটার অনুবাদক হচ্ছে, এটা এখনকার অনুবাদ না, সেই 1938 সালে এটার অনুবাদ করা হয়েছিল। প্রায় কত বছর, 38 তো প্রায় 100 বছর তো প্রায় হয়েই গেল। এখন 25, তার মানে 35 হলে 90 বছর হয়, মানে 90 আর হচ্ছে 38, 3, মানে প্রায় 87 বছরের মতো আগের অনুবাদ। তো এবং এই অনেক আগের অনুবাদ, তো এই অনুবাদটাকে হচ্ছে বর্তমানে পাঠযোগ্য করে তুলতে মোহাম্মদ ফুয়াদ আল ফিদা সম্পাদনা করেছেন। ফুয়াদ আল ফিদা সম্পাদনাতেও যেরকম ভালো, তার অনুবাদও অনেক ভালো হয়। তো এই অনুবাদটা এক অর্থে আমার কাছে ভালো লেগেছে। এবং সিমিলার একটা জিনিস আমি আরেকটা বইতে লক্ষ্য করতে পেরেছিলাম, সেটা হচ্ছে আমাদের এই জ্যাক লন্ডন। এই জ্যাক লন্ডনের যে অনুবাদটা আমরা দেখেছিলাম, এই জ্যাক লন্ডনের অনুবাদ হচ্ছে নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়, এটা 1930 সালের অনুবাদ। তো ব্যাপার হচ্ছে কি, ওই আগেকার সময়ের যে অনুবাদগুলো ছিল, ওই অনুবাদটা না অনেক প্রাঞ্জল হতো এবং ওই অনুবাদকরা অনেক সাহসী ছিলেন। তারা হচ্ছে নতুন লাইন অ্যাড করতে, নতুন কথাটাকে আমাদের ভাষায় নিয়ে আসতে তারা দ্বিধাবোধ করতেন না। তো এই বইটা আসলে পূর্ণাঙ্গ অনুবাদ হিসেবে সার্থক বলা যেতে পারে। এবং এই বইটা পড়ার সময় আমার কাছে হচ্ছে ওই অনুবাদ করেছে এই জন্য গল্প ছাড়া হয়ে গেছে, বা অনেক সময় হয় না যে একটা লাইন পড়ে নিয়ে একটু কনফিউজিং লাগে যে আরে এইটা এরকমভাবে এরকম অর্থটা তো এরকম না। ইংলিশে যে মেটাফোরগুলো ব্যবহার করা হয়, যে সিমিলিগুলো ব্যবহার করা হয়, ওইটাকে যদি আমি সরাসরি শাব্দিক অর্থে অনুবাদ করি বা রূপান্তর করি, তাহলে ওই সাহিত্যের আসলে কিছু হইল না। ওইটাকে ওরকমভাবেই রূপান্তর করতে হবে। যেমন ধরেন, এটা একটা খুব বেস্ট এক্সাম্পল হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ আর বাগধারা, এই জিনিসগুলা। যদি কেউ বলে অ্যাকিলিস হিল,
অ্যাকিলিস হিল এর বাংলা যদি আপনি বলেন যে অ্যাকিলিসের পায়ের গোড়ালি, তাহলে কি হলো? অ্যাকিলিস হিল মানে তো এটা না। অ্যাকিলিস হিল মানে হচ্ছে কারো দুর্বলতা বোঝানো হয়েছে। যেমন অ্যাকিলিসের যে হিল, ওই গোড়াটা তো হচ্ছে গোড়াটাতে আসলে নর্মালি বাকি সারা বডি অমর ছিল, ওই পায়ের অংশটুকু হচ্ছে মানুষের মতো ছিল আর কি। তো ওইখানে গিয়ে তীর লাগে এবং ওইখান থেকে পচেই সে মারা যায়, মানে তার দুর্বলতা বোঝানো হয়। তার মানে এরকম কিছু কিছু জিনিসের শাব্দিক অর্থ করলে ওই অনুবাদটা হয় না। তো এই ব্যাপারটা এই বইতে ছিল না। তো এই অনুবাদটা এই দিক থেকে আমার কাছে অনেক ভালো লেগেছে এবং তার পাশাপাশি সম্পাদনার কাজটাও ভালো লেগেছে। আরেকটা জিনিস যেটা বলা দরকার, এটা হচ্ছে আমার কাছে একটু ভালো লেগেছে, সেটা হচ্ছে এই বইতে বেশ কিছু ইলাস্ট্রেশন ছিল এবং ইলাস্ট্রেশনগুলো গল্পের সাথে সাথে এগিয়েছে। অনেক ইলাস্ট্রেশন ছিল, এই যে যেমন ধরেন যে গল্পে যেখানে আছে গ্যালিভারকে বেঁধে রেখেছে, ওইখানেই গল্পটা ওখানে, গল্পের ইলাস্ট্রেশনটা ওখানে। অনেক সময় বইতে দেখা যায় কি ইলাস্ট্রেশনটা আগে পরে থাকে, গল্পের ঘটনার সাথে আসলে সামঞ্জস্য থাকে না। তারপরে দেখেন এই যে যেখান থেকে হচ্ছে যে পেন্সিল কাটার ছুরি বের করছে, যার কারণে লিলিপুটরা সবাই ভয় পেয়ে যাচ্ছে, এরকম। তো এইরকম হচ্ছে ছবির সাথে সামঞ্জস্য করে নিয়ে, গল্পের সাথে সামঞ্জস্য করে নিয়ে হচ্ছে এই যে যেমন হচ্ছে গ্যালিভার যেই বক্সে রাখা হয়েছে, ওই বাসাটা হচ্ছে ওই দৈত্যার আকৃতির ইগল টিগল ছিনায় নিয়ে যাচ্ছে। তাহলে এই যে গল্পের সাথে ইলাস্ট্রেশনের রাখাটা, এই ব্যাপারটা আমার কাছে ভালো লেগেছে। তবে খারাপ লেগেছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ইলাস্ট্রেশনগুলো এখন হইতে পারে এটা ওই তৎকালীন সময়ের বইয়ের ইলাস্ট্রেশন দেওয়া হয়েছে, তো ইলাস্ট্রেশনগুলো না কেমন একটু কালোর অংশ একটু জেপটে গেছে, বা হচ্ছে কালো কালিটা লেপটে গেছে। তো এই ব্যাপারটা আমার কাছে একটু লাগছে, একটু অড লাগছে। হইতে পারে যে পুরাতন বই থেকে করা হয়েছে, এই জন্য হইতে পারে, বাট এটা চাইলে একটু ক্লিন করা যাইতে পারত। এইটাই আমার কাছে একটু লাগছে। আর এর পাশাপাশি পড়তে গিয়ে এই যে অদ্ভুত অদ্ভুত নাম উচ্চারণ করতে গিয়ে আসলে দাঁত ভেঙে যায়। তাও তো বাংলা থেকে উচ্চারণ করে, যেমন হুইন হুমদের দেশে। আমি যখন ইংলিশ পড়তেছিলাম তখন আমি অনেকক্ষণ ধরে চিন্তা করতেছিলাম যে আচ্ছা এটার উচ্চারণটা কি আসলে। বাংলা পড়ার মাধ্যমে এটার উচ্চারণটা জানতে পারছি। আচ্ছা, এটা প্রিন্টের কোয়ালিটি যথেষ্ট ভালো, স্ট্রেট স্পাইন দেওয়া হয়েছে। এইটা ওই যে প্রচ্ছদ ওখানে রাখা, প্রচ্ছদ মানে কভার, ডাস্ট কভার এবং জেল কভার সেম। এইটার বইয়ের সাথে একটা বুকমার্ক দিছে, বুকমার্কটা কাজে লাগছে। সবগুলো বইয়ের সাথে একটা করে বুকমার্ক দিলে আসলে ভালো হয়, ওই বইটা পড়ার সময় ভাঁজ দেওয়া লাগে না। যদিও এই বইতে একটা রিবন মার্কার আছে, তো বুকমার্ক না হলেও চলে। কিছু বইতে রিবন মার্কার থাকে না, তখন একটু প্যারা লাগে। আর এইটার যদি বাকি টেকনিক্যাল ব্যাপারগুলো দেখে নেই, প্রথম কথাটা প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। আচ্ছা, প্রচ্ছদটা যদি আমরা একটু পর্যালোচনা করার চেষ্টা করি, এইখানে এটা খুব সম্ভবত ল্যামুয়েল গ্যালিভার, এই যে এখানে এটা খুব সম্ভবত লিলিপুট, এবং এই যে এই জায়গাতে লিলিপুটদের অঞ্চলটা দেখানো হয়েছে। যদিও গ্যালিভার লিলিপুটদের অঞ্চলে একমাত্র গিয়েছে, ব্যাপারটা এরকম না, বাট এটা সর্বজন বিদিত, সবাই জানে বলে সেই অর্থে প্রচ্ছদটা ঠিক আছে। বাট যদি সামহাও এরকম করা যেত যে অন্যান্য না, এখন অন্যান্য অঞ্চল যা বাকিতে 3টা অঞ্চলে গেছিলো, সেই 3টা অঞ্চলে অ্যাড করা গেলে ভালো হইতো। এখন মনে হইতে পারে যে গল্পে আর কোনো বইতে আর কোনো ভুল পাই না, এই জন্য জোর করে ভুল বের করতেছি। না, প্রচুর সুন্দর হয়েছে, আমার ভালো লাগছে। আর শেষের দিকে আরেকটা আছে যে গ্যালিভারকে যখন বেঁধে রাখছে, ওই বেঁধে রাখার সময়কে ওই ছবিটা এখানে দেওয়া হয়েছে। প্রচ্ছদ মোটামুটি ওকে, প্রিন্টের কোয়ালিটি ভালো। আর হচ্ছে এইটার মুদ্রিত মূল্যটা একটু বলে দেওয়া উচিত, আগের ভিডিওতে আমি মুদ্রিত মূল্য বলতে ভুলে গিয়েছিলাম। তো এইটার মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা, তার উপরে ডিসকাউন্ট থাকে। এই হচ্ছে এই বইটার রিভিউ, আর হচ্ছে এই বইটার স্মৃতিচারণা। তো এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে। ভবিষ্যতে এরকম ক্লাসিক যে বইগুলো আছে, ক্লাসিক বইয়ের স্মৃতিচারণা, মানে ক্লাসিক বইটার রিভিউ না, আসলে ক্লাসিক বইতে কী নিয়ে আলোচনা করা হয়েছে, বইয়ের মাধ্যমে লেখক কি মেসেজটা দিতে চেয়েছেন, এই ব্যাপারগুলো সামনে ভবিষ্যতে তুলে ধরার চেষ্টা করব। আর যদি তার কোনো অনুবাদ থাকে তাহলে সেই অনুবাদের একটা করে রিভিউ দেওয়ার চেষ্টা করব। আনটিল দেন দেখা হবে নেক্সট কোনো একটা এপিসোডে। আনটিল দেন দ্য ব্রাউন স্টোরি টেলার সাইন্স অফ।